আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আওয়ামী সরকার 2008 সালে ক্ষমতায় আসার পরে বিডিআরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার বিভিন্ন দিক তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরপরই আমরা বিষয়গুলো পত্রপত্রিকা, সামাজিক গণমাধ্যম প্রভৃতিতে জানতে পেরেছিলাম। এখন রিপোর্টে ভারতকে দায়ী করা হচ্ছে। তখনও আমরা শুনেছিলাম ভারত এখানে ইনভলভড। ভারতীয় সেনাবাহিনীর সদস্যদেরকে বিডিআরের মধ্যে হত্যাযজ্ঞ বীভৎসভাবে সংগঠিত করার খবরাখবর তখনও আমরা জেনেছিলাম। সামরিক বাহিনীর অনেক সদস্যকে জিজ্ঞাসাবাদ করার পরেও তারাও এই সত্যতা স্বীকার করেছিলেন। এমনকি হত্যাযজ্ঞের শিকার পরিবারের সদস্যদের কাছ থেকেও হিন্দিতে কথা বলার সাক্ষ্য আমরা তখন পত্রপত্রিকায় এবং অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হতে দেখেছি। কিন্তু তৎকালীন সরকার এ ব্যাপারে কোনো আমলই দেয় নাই। তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে কোনো তথ্য উপাত্ত যখনই উপস্থাপন করে তাকে জিজ্ঞাসা করা হতো, উনি বলতেন, কই না তো, তাই নাকি, এরকম তাচ্ছিল্য করে জবাব দিতেন। অথচ সরকার প্রধান সেনাবাহিনীকে বিডিআরের মধ্যে হত্যাযজ্ঞ, বীভৎস হত্যাযজ্ঞ থামানোর জন্য নির্দেশ দেয় নাই। সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বিডিআরের গেটে এসে বসা ছিল, অপেক্ষারত ছিল। সাংবাদিকদেরকে বিভিন্ন গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় নাই, তাদেরকে গেটে আটকিয়ে দেওয়া হয়েছিল। গণমাধ্যমকে তো ঢুকতে দেওয়া হয়নি। তারপরেও কেউ কেউ দেওয়াল টপকিয়ে ভিতরে ঢুকে কিছু তথ্য সংগ্রহ করেছিলেন। শুধু হত্যাযজ্ঞই সংগঠিত হয়নি, সেখানে হত্যাযজ্ঞ সংগঠিত করার আগে তাদের চোখ উপড়িয়ে ফেলা হয়েছে, তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এরপরে তাদেরকে ট্রেনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, মাটিতে পুঁতে ফেলা হয়েছে, নারীদের উপরে অমানসিক অকথ্য নির্যাতন চালানো হয়েছে এবং পরবর্তীকালে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এই সমস্ত বীভৎস কাহিনীগুলো এবং কারা কারা তার সাথে জড়িত সে সমস্ত নামগুলো তখন আমাদের সামনে এসেছিল। আমরা এই সমস্ত নিয়ে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকার কারণে, যেহেতু আমরা ওখানে সরেজমিনে ছিলাম না এবং সরকারের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করতে না দেওয়ার কারণে সেগুলো গণমাধ্যমেও আসে নাই, আমরা ওভাবে বিশ্বস্ততার সাথে বলতে পারি নাই। এখন যেহেতু তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়েছে, এখন বিচার শুরু হবে। বিচার শুরু হলে যারা অপরাধী তারাই কেবলমাত্র বিচার পাবে, আর যারা অপরাধী না, অথচ কারাগারে এখনও আটক আছে বিডিআরের বহু সদস্য, তারা সেখান থেকে মুক্তি লাভ করে তাদের পরিবারের কাছে স্বাচ্ছন্দ্যে ফিরে যাবে। আমরা এই প্রত্যাশা করি। আমরা আশা করি আমাদের অতন্দ্র প্রহরী দেশের সীমান্ত রক্ষায় রাত দিন যারা নিয়োজিত আছেন, তাদের উপরে এরকম আর হত্যাযজ্ঞ সংগঠিত না হোক। আমাদের কারোর কোনো অভিযোগ থাকলে সেটা সরকারের কাছে জানানো যেতে পারে। সরকার প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবেন আন্তরিকতার সাথে, আমরা প্রত্যাশা করি, যাতে করে এরকম আর কোনো অসন্তোষ আমাদের সামরিক বাহিনীর মধ্যে ছড়িয়ে না পড়ে। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের দেশটি ছোট এবং 3 দিক থেকে ভারত এবং মিয়ানমার দ্বারা ঘেরা হয়ে থাকা। এই অবস্থাতে আমাদের সামরিক বাহিনীকে কোনো অবস্থাতে দুর্বল করা যাবে না। যদি এমন হতো যে এই 2টি দেশ আমাদের প্রাণের বন্ধু, তাহলে পরে সামরিক বাহিনীর ব্যাপারে চিন্তা করার সুযোগ থাকতো। যেহেতু এরা আমাদের প্রাণের দুশমন, এরা আমাদের বিন্দু মাত্র কোনো মঙ্গল চায় না, কাজেই সামরিক বাহিনীকে
সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং অতন্দ্র প্রহরীর মতোই দায়িত্ব পালন করে যেতে হবে। আমরা এই প্রত্যাশা করি যে বাংলাদেশ সরকার যেন কোনো অবস্থাতেই ভবিষ্যতে আর এরকম হত্যাকাণ্ডে মদদ না যোগায় এবং বিদেশি কোনো শক্তিকে এর মধ্যে ইনভলভ হওয়ার সুযোগ না দেয়। আসুন আমরা সবাই মিলে যে সমস্ত ব্যক্তিবর্গ হত্যাযজ্ঞের এবং নির্যাতনের শিকার হয়েছেন, নারীরা সহ, তাদের রুহের মাগফিরাত কামনা করি। তাদের সমস্ত পাপ যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খুনিদের উপরে অর্পণ করেন এবং জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যারা এর সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সুষ্ঠু বিচার হয় দেশের আইনে, না হলে আন্তর্জাতিক অপরাধ আদালত হেগে, নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত হোক, আমরা এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন। আর আমার এই ইউটিউব চ্যানেল ডক্টর আতাউরস অ্যানালিসিস, এটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে করে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।